অনেক দিন আগের কথা, এক দূর দেশে যেখানে সোনারও আলোয় সবুজে ঝলমল করত এবং চারিদিকে ঘিরে ছিল অরণ্য, সেখানে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামটি শান্তিতে বাস করত গাছের ছায়ায়। গ্রামের এক প্রান্তে যে অরণ্যটি কুয়াশার বন নামে পরিচিত ছিল, সেখানে বাস করত এক সরল মানুষ, যার নাম ছিল সালিম। সে তার দয়ার স্বভাব এবং ভালো আচরণের জন্য গ্রামের সবার কাছে পরিচিত ছিল। সে তার একমাত্র ছেলে নাদিমকে তার স্ত্রীর মৃত্যুর পর থেকে একাই বড় করছিল, কারণ তার স্ত্রী ৮ বছর আগে কঠিন প্রসবের সময় মারা গিয়েছিলেন। সালিম একজন লোভী শিকারী ছিল না, বরং সে সব সময় তার ছেলেকে শেখাতো যে শিকার করা একটি দায়িত্ব, কোনো খেলা নয়। সে বলতো, পশু পাখিরও জীবন আছে এবং তাদের শুধুমাত্র খাদ্যের প্রয়োজনে বা জরুরি অবস্থায় হত্যা করা উচিত। এক ভোরের কথা, যখন গ্রামটি তখনও ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল এবং মোরগ কেবল দ্বিতীয়বার ডেকে উঠেছিল, সালিম রোজকার মতো সকালে উঠে শিকারের সরঞ্জাম প্রস্তুত করতে শুরু করল। নাদিম অর্ধেক ঘুমন্ত চোখে প্রবেশ করে ভাঙা গলায় বলল, বাবা, আজ কি আমি তোমার সঙ্গে যাব? সালিম হেসে তার মাথায় হাত বুলিয়ে বলল, আজ আমরা বনের গভীরে যাব, যেখানে তুমি আগে কখনো যাওনি। কিন্তু তোমার চোখ খোলা রাখতে হবে, কারণ সেখানকার প্রতিটি পদক্ষেপে একটি অর্থ আছে। তারা দুজনে একসঙ্গে চলতে শুরু করল। তারা মাঠ পেরিয়ে ছোট নদী পার হল এবং বনে প্রবেশ করল। বছরের এই সময়ে বন শান্ত, আর্দ্র এবং মৃদু ফিসফিসানি শব্দে পূর্ণ থাকে। সালিম যখন একটি ছোট খরগোশের চিহ্ন অনুসরণ করছিল, নাদিম তখন চারিদিকে তাকাচ্ছিল, স্থানের ভয় ও সৌন্দর্য অনুভব করছিল। হঠাৎ সে থেমে গেল এবং একটি ছোট গাছের ডালে আটকানো একটি রেশমি কাপড়ের টুকরা ধরল। সে ধীরে ধীরে সেটি টানল এবং পরীক্ষা করল। এটি একটি দামি শাল ছিল, যা গ্রামের কারোর কাছে ছিল না। এটি সোনার সুতো দিয়ে এমব্রয়ডারি করা ছিল এবং তাতে একটি ছোট সূর্য ও দুটি ক্রস করা তরোয়াল আঁকা ছিল, যা ছিল সূর্য রাজ্যের প্রতীক। সেই রাজ্যের রাজা ছিলেন দাহির, যার প্রাসাদটি বনের উত্তর দিকের পাহাড়ের ওতারে ছিল। নাদিম চমকে গেল এবং তার বাবাকে ডাকল, যে দ্রুত তার কাছে ছুটে এলো। সালিম শালটি দেখে ভ্রু কুঁচকে চিন্তিতভাবে বলল, এটি রাজ পরিবারের প্রতীক। তারপর সে চারিদিকে তাকিয়ে দেখল যে কিছু ঘাস চূর্ণ করা হয়েছে, যেন কেউ দ্রুত এখানে হেঁটে গিয়েছিল। হালকা ছোট পদচিহ্ন ছিল, যা হঠাৎ থেমে গিয়েছিল। এটা স্বাভাবিক লাগছে না, সালিম বলল। সে শালটি ফিরিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু সে মত পরিবর্তন করল এবং নিজেই রাজপ্রাসাদে এটি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে ভেবেছিল যে কেউ হয়তো পথ হারিয়েছিল, কিন্তু সে জানত না যে এই শালটি তার জীবনের সবচেয়ে বড় দুঃসাহসিক কাজের শুরু এবং একটি পুরো রাজ্যের ভাগ্যের চাবি হতে চলেছে। এভাবে সালিম ও তার ছেলে শিকার ছাড়া গ্রামে ফিরে এলো, কিন্তু সালিমের মনে একটি ভারী অনুভূতি ছিল। বন যেন কিছু বলতে চেয়েছিল, এবং এই দিনটি অন্য দিনের মতো ছিল না। পরের দিন সকালে গ্রামটি তখনও ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল, কিন্তু সালিম ঘুমাতে পারছিল না। তার মন অস্থির ছিল। সে অনুভব করছিল যে গতকাল যে শালটি পেয়েছে তা কেবল একটি হারানো কাপড়ের টুকরা নয়, বরং এটি একটি বড় কিছুর ইঙ্গিত। সালিম শালটি সাবধানে মুড়িয়ে রাখল এবং রাজা দাহিরের প্রাসাদে গিয়ে নিজের হাতে রাজকীয় প্রহরীর কাছে এটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে রাজপ্রাসাদ বা রাজনীতির কাছাকাছি যেতে পছন্দ করত না, কিন্তু এবার সে অনুভব করল যে নীরবতা হয়তো বিশ্বাসঘাতকতা হতে পারে। নাদিম তার ছোট বয়স সত্ত্বেও তার বাবার সঙ্গে যাওয়ার জন্য জোর করল। সে দৃঢ়তার সঙ্গে বলল, যদি এই যাত্রা কিছু পরিবর্তন করতে পারে তবে আমি এর অংশ হতে চাই। তারা সারা দিন হেঁটে চলল, বন পেরিয়ে পাহাড়ে চড়ল, যতক্ষণ না দূরে বিশাল শহরের দেয়াল দেখা গেল। সন্ধ্যা প্রায় নেমে এসেছিল। তারা প্রাসাদের ফটকে পৌঁছল। সালিম তার সাধারণ পোশাকে তার ছেলের পাশে দাঁড়িয়েছিল। দুজনে এমন একটি জিনিস বহন করছিল যার গুরুত্ব তারা তখনও বুঝতে পারেনি। একজন প্রহরী তাদের কাছে এসে শীতলভাবে বলল, তোমরা কি চাও? সালিম উত্তর দিল, আমি এই শালটি বনে পেয়েছি, এতে রাজ্যের প্রতীক আছে, আমি মনে করি এটি ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য। প্রহরী শালটি নিল, দেখল এবং এক মুহূর্তের জন্য জমে গেল। সে দ্রুত ভিতরে গেল। কয়েক মিনিট পর একজন উচ্চপদস্থ কর্মকর্তা বেরিয়ে এসে তাদের প্রহরীর উঠানে অপেক্ষা করতে বলল।
কিছুক্ষণ পর একজন লম্বা তীক্ষ্ণ চোখের মানুষ তাদের কাছে এলেন, যার নাম ছিল কমান্ডার মারান, এবং তিনি ছিলেন রাজপ্রাসাদের প্রধান প্রহরী। তিনি শালটি পরীক্ষা করলেন এবং তীক্ষ্ণভাবে সালিমের দিকে তাকিয়ে বললেন, তুমি এটা ঠিক কোথায় পেয়েছ? সালিম শান্তভাবে উত্তর দিল, বনের গভীরে একটি বাঁকানো গাছের গোড়ায়। একটি ভারী নীরবতা নেমে এলো। তারপর কমান্ডার একটি উদ্বিগ্ন স্বরে বললেন, এই শালটি রাজকন্যা লিয়ানের। সে দুদিন আগে নিখোঁজ হয়েছে এবং সবাই মনে করে তাকে অপহরণ করা হয়েছে, আর এখন তুমি এই প্রমাণ নিয়ে এসেছ। সালিম হতভম্ব হয়ে বলল, আমি কাউকে দেখিনি, কেবল এই শালটি পেয়েছি, আমি আপনাকে শপথ করে বলছি। কিন্তু মারান তাকে থামিয়ে দিলেন। কখনো কখনো যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায় সেই আসল অপরাধী হয়। এক নিমিষে অনেক প্রহরী তাদের ঘিরে ধরল এবং সালিমকে গ্রেফতার করা হলো। নাদিম চিৎকার করার চেষ্টা করল, বাবা কিছু করেনি, সে নির্দোষ, কিন্তু কেউ তার কথা শুনল না। এভাবে সালিম অচেনা একটি প্রাসাদের ঠান্ডা কোঠায় বন্দী হল। যখন নাদিম প্রাসাদের বাইরে অসহায় ও ভীত হয়ে রইল, তার চোখ রাতের আকাশের দিকে তাকিয়েছিল এবং সে বিড়বিড় করে বলছিল, বাবা, আমি তোমাকে একা ছাড়ব না, আমি সত্য খুঁজে বের করব এবং তোমাকে ফিরিয়ে আনব, যে কোনো মূল্যেই হোক। প্রাসাদের নিচে একটি সংকীর্ণ কোঠায় সালিম একটি ঠান্ডা পাথরের মেঝেতে বসেছিল। তার পিঠ একটি পুরানো পাথরের দেয়ালে ঠেস দেওয়া ছিল। তার হৃদয়কে ভয় নয়, বরং হতাশা ভারাক্রান্ত করছিল। কিভাবে সততার মতো একটি গুণ অভিযোগে পরিণত হতে পারে? কিভাবে একজন মানুষ কেবল সত্য বলতে চাওয়ার জন্য কারাবন্দী হতে পারে? উপরে রাজপ্রাসাদ সতর্ক অবস্থায় ছিল। রাজকন্যা লিয়ান এখনও নিখোঁজ এবং রাজা দাহির অস্থির ও রাগান্বিত ছিলেন। কিছু লোক এই বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছিল তাদের গোপন স্বার্থ সিদ্ধির জন্য। কমান্ডার মারান তার কঠোরতা সত্ত্বেও শিকারীর অপরাধে পুরোপুরি নিশ্চিত ছিলেন না, কিন্তু তিনি এক শক্তিশালী ও প্রভাবশালী রাজকর্মচারী রাজকুমার সাইফ আল দিনের চাপে ছিলেন। সাইফ আল দিন ছিলেন রাজার চাচাতো ভাই এবং তিনি দ্রুত একটি সমাধান বের করার কথা বলছিলেন। রাজকুমারীর অনুপস্থিতি তার জন্য তার প্রভাব বাড়ানোর একটি সুযোগ ছিল। এদিকে নাদিম প্রাসাদের দেয়ালের পেছনে লুকিয়েছিল, চলাচল লক্ষ্য করছিল এবং কি করা যায় তা পরিকল্পনা করছিল। সে একটি সাধারণ ছেলে ছিল না, বরং তার বাবার কাছ থেকে ধৈর্য ও বিচক্ষণতা শিখেছিল। প্রাসাদের পেছনের দেয়ালের চারপাশে একটি গোপন প্রবেশপথ খুঁজছিল। তখন সে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পেল, যে একটি ছোট দরজা দিয়ে কাঠ নিয়ে আসছিল, যা রাজকীয় রান্নাঘরে নিয়ে যায়। সে দ্রুত চিন্তা করল এবং বৃদ্ধের দিকে দৌড়ে গেল। তারপর তার সামনে পড়ে গেল যেন সে ব্যথা পেয়েছে। আহ, আমার পা! বৃদ্ধ তার কাছে ছুটে এসে দয়া করে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা? নাদিম ব্যথার ভান করে উত্তর দিল, আমি কাঠের কাছে পড়ে গিয়েছিলাম, দয়া করে আমাকে কাজ থেকে বের করে দেবেন না, আজ আমার প্রথম দিন। বৃদ্ধ হেসে বললেন, ভয় পেও না, আমি এখানে একজন পুরানো কর্মচারী, আমার সঙ্গে এসো, আমি তোমাকে গরম জল দেব। এভাবে নাদিম বৃদ্ধের সঙ্গে প্রাসাদের ভিতরে প্রবেশ করল। ভিতরে জীবন সম্পূর্ণ ভিন্ন ছিল। পাথরের পথ, ভারী পর্দা এবং চারিদিকে ছুটে চলা কর্মচারী। নাদিম সবার ব্যস্ততার সুযোগ নিয়ে চুপচাপ পাশের দিকে সরে গেল, যেখানে সিঁড়িগুলি ভূগর্ভস্থ কারাগারে নিয়ে যায়। সে পথ জানত না, কিন্তু সে এটি অনুভব করতে পারছিল। তার হৃদয় তাকে পথ দেখাচ্ছিল। ইতিমধ্যে রাজকন্যা লিয়ান একটি অজানা স্থানে ছিল। সে কোনো প্রাসাদ বা কুটিরে ছিল না, বরং বনের গভীরে একটি স্যাঁতস্যাঁতে গুহায় ছিল। গুহাটি সাইফ আল দিনের একজন লোকের ছিল, যে সবার অজান্তে তার জন্য কাজ করত। তার হাত বাঁধা ছিল, কিন্তু তার কোনো শারীরিক ক্ষতি হয়নি। তাকে জীবিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল যতক্ষণ না তার মৃত্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, এবং তখনই রাজকুমার সাইফ আল দিন বৈধ উত্তরাধিকারীর অনুপস্থিতিতে রাজ্যকে রক্ষা করার অজুহাতে সিংহাসনে আরোহণের পথ পরিষ্কার হবে। লিয়ান বসে বসে ভাবছিল, তার মন বিস্ময় ও বিশ্বাসঘাতকতার একটি চক্রে ঘুরছিল। সে জুয়াহারাকে, তার ঘনিষ্ঠ দাসীকে বিশ্বাস করেছিল, যে তাকে প্রাসাদের বাইরের স্বাধীনতা এবং বাধাহীন জীবনের কথা ফিসফিস করে বলেছিল। কিন্তু সে বুঝতে পারেনি যে এটি একটি ফাঁদ ছিল এবং তার বলা প্রতিটি শব্দ একটি বড় বিশ্বাসঘাতকতার অংশ ছিল। সেই রাতে যখন চাঁদ বনকে একটি মৃদু আলোয় ভরিয়ে দিচ্ছিল, নাদিম চুপচাপ কারাগারের দরজা খুলল। একজন ঘুমন্ত প্রহরীর কাছ থেকে চাবি চুরি করে।
সে ভিতরে প্রবেশ করল এবং ফিসফিস করে বলল, বাবা, আমি এখানে। সালিম ধীরে ধীরে মাথা তুলল এবং তার ছেলেকে সামনে দেখে তার চোখ জলে ভরে গেল। তুমি এখানে কিভাবে এলে? নাদিম দ্রুত উত্তর দিল, ব্যাখ্যা করার সময় নেই, একটি ষড়যন্ত্র চলছে। রাজকন্যা মৃত বা নিখোঁজ নয়, আমি মনে করি তারা কিছু লুকিয়ে রেখেছে। আমি তাকে খুঁজে বের করব এবং তোমাকে মুক্ত করব। সালিম দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর মৃদু আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, সাবধানে থেকো বাবা, কারণ কখনো কখনো শত্রু বনে নয়, প্রাসাদের দেয়ালের পেছনে থাকে। এভাবে নাদিম তার মহান দুঃসাহসিক অভিযান শুরু করল। একটি ছোট ছেলে ধূর্ততা এবং বিশ্বাসঘাতকতার এক পৃথিবীতে তার বাবাকে এবং একটি পুরো রাজ্যকে বাঁচাতে চাইছিল। নাদিম অন্ধকারের আড়ালে প্রাসাদ ছেড়ে গেল, তার মনে তার পথ আঁকা ছিল। সে কর্মচারী ও প্রহরীদের মধ্যে শোনা বিক্ষিপ্ত কথোপকথনের উপর নির্ভর করছিল। সে নিশ্চিত ছিল যে বন রাজকুমারীর একটি গোপন রহস্য লুকিয়ে রেখেছে এবং তার সঙ্গে যা ঘটেছে তা একটি দুর্ঘটনা নয়, বরং পর্দার আড়ালে খেলা একটি বড় খেলার অংশ ছিল। পরের সকালে সে তার লাঠি নিয়ে একা কুয়াশার বনের দিকে রওনা হল, যেখান থেকে সে কয়েকদিন আগে রাজকুমারীর শালটি পেয়েছিল। কুয়াশা তখনও গাছের মধ্যে দিয়ে বইছিল, যেন মাটি দুঃখে শ্বাস নিচ্ছে। সব কিছু নীরব ছিল এবং প্রতিটি গাছের ডাল যেন তার পদক্ষেপ দেখছিল। সে ঘণ্টার পর ঘণ্টা হাঁটছিল, যতক্ষণ না সে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। এটি কোনো পাখি বা পশুর শব্দ ছিল না, বরং একটি দুর্বল মানুষের আর্তনাদ ছিল, যা পাথরের মধ্যে থেকে আসছিল। নাদিম ধীরে ধীরে কাছে গেল এবং গাছের মধ্যে একটি সরু পথ দিয়ে গেল, যা তাকে একটি ছোট গুহার প্রবেশ পথে নিয়ে গেল। গুহাটি ঘন ডালে ঢাকা ছিল, যেন অনেক দিন ধরে পরিত্যক্ত, কিন্তু বাতাস উষ্ণ ছিল, যেন কেউ সত্যিই সেখানে বাস করছিল। সে আরও কাছে গেল, ডালগুলি সরিয়ে দিল এবং ভিতরে প্রবেশ করল। বিড়বিড় করে বলল, যদি সে এখানে থাকে তবে আমাকে তাকে বের করতে হবে, তার আগেই দেরি হয়ে যায়। গুহার ভিতরে আলো ক্ষীণ ছিল, যা উপরে একটি ছোট গর্ত থেকে আসছিল। গুহার একপাশে রাজকন্যা লিয়ান বসেছিল, তার হাত একটি শিকল দিয়ে একটি পাথরের সঙ্গে বাঁধা ছিল। তার মুখ ফ্যাকাশে ছিল, কিন্তু তার চোখ তখনও শক্তিশালী ছিল। যখন নাদিম তাকে দেখল, সে কেঁপে উঠল এবং প্রায় চিৎকার করে উঠল, কিন্তু সে তাকে দ্রুত ইশারা করল, আওয়াজ করবে না, বাইরে একজন লোক আমাকে পাহারা দেয়। সে প্রতিদিন সকালে বাইরে যায়, কিন্তু যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে। নাদিম দ্রুত তার কাছে গেল এবং ফিসফিস করে বলল, আমি নাদিম, সেই শিকারীর ছেলে যাকে আপনার অপহরণের জন্য অভিযুক্ত করা হয়েছে। আমি আপনাকে বের করতে এবং সত্য প্রকাশ করতে এসেছি। সে তাকে অবাক হয়ে দেখল, তারপর বলল, শিকারী, সেই দয়ালু মানুষটি, সে এটা করতে পারে না। যে মানুষটিকে আমি সবচেয়ে কাছের মনে করতাম, সেই আমাকে বিশ্বাসঘাতকতা করেছে। তারপর সে ধীরে ধীরে একটি ভাঙা কণ্ঠে তার গল্প বলতে শুরু করল। আমার দাসী জুয়াহারা আমাকে প্রতারণা করে বলেছিল যে আমরা এক রাতের জন্য প্রাসাদ থেকে বেরিয়ে বনের দিকে যাব, সবার চোখ থেকে দূরে। সে আমাকে বলল যে আমি এক মুহূর্তের স্বাধীনতা পাওয়ার যোগ্য। আমি তাকে বিশ্বাস করলাম এবং তার ও একজন অচেনা লোকের সঙ্গে বেরিয়ে গেলাম। তারপর আমি নিজেকে এখানে বন্দি অবস্থায় পেলাম। কেউ আমাকে কিছু বলে না, কিন্তু আমি তাদের ষড়যন্ত্রের কথা শুনেছি। তারা আমার মৃত্যুর ঘোষণা দিতে চায় এবং রাজকুমার সাইফ আল দিনকে সিংহাসনের তত্ত্বাবধায়ক হিসাবে উপস্থাপন করতে চায়। নাদিম জমে গেল, সব সূত্র পরিষ্কার হতে শুরু করল। একটি অভ্যুত্থানের পরিকল্পনা করা হচ্ছিল এবং রাজকুমারীর নিখোঁজ হওয়া কেবল শুরু ছিল। সে দৃঢ়ভাবে বলল, আমাকে এখনই আপনাকে মুক্ত করতে হবে। চাবি কোথায়? সে কোণে একটি ছোট কাঠের বাক্স দেখালো। সে দৌড়ে তার কাছে গেল এবং ধীরে ধীরে এটি খুলল। সেখানে একটি মরিচা ধরা চাবি, কিছু কাগজপত্র এবং অদ্ভুত সিল ছিল। সে তার শিকল খুলল এবং সে কষ্টে উঠে দাঁড়াল, কারণ দীর্ঘক্ষণ বসার কারণে তার পা দুর্বল হয়ে গিয়েছিল। আপনি হাঁটতে পারবেন? আমি আমার হৃদয়ের ওপর ভর করেও হাঁটতে পারব। নাদিম তাকে সাবধানে গুহা থেকে বের করে নিয়ে গেল, সরু পথ দিয়ে, যেখানে কেউ চলাচল করত না। অর্ধেক পথে তারা পিছন থেকে একটি শব্দ শুনতে পেল। একজন লোক চিৎকার করে উঠল, রাজকন্যা, থামো! নাদিম তার হাত ধরে দৌড়ে বলল, দ্রুত, পথ এখান দিয়ে। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল এবং তার কপাল থেকে ঘাম ঝরছিল, কিন্তু সে তার সঙ্গে দৌড়ে যাচ্ছিল এবং ভয় তার শক্তি হয়ে উঠেছিল। তারা একটি পাহাড়ের কিনারায় পৌঁছল, যা উপত্যকার ওপর দিয়ে দেখা যাচ্ছিল, এবং সেখানে তারা শ্বাস নিতে থামল। লিয়ান নাদিমের দিকে তাকিয়ে বলল, আমি এই দিনটি কখনো ভুলব না, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। নাদিম উত্তর দিল, আমাদের এখনও অনেক পথ বাকি আছে। আমাদের সত্য প্রমাণ করতে হবে, আমার বাবাকে এবং রাজ্যকে বাঁচাতে হবে।
তাদের পিছনে সূর্য উঠছিল, যখন ষড়যন্ত্রের ছায়া তখনও প্রাসাদের দিকে প্রসারিত হচ্ছিল। যখন সূর্য বনের ওপর উদিত হচ্ছিল, নাদিম এবং রাজকন্যা লিয়ান রাজধানী শহরে ফিরে যাওয়ার পথে হাঁটছিল। তাদের পদক্ষেপ ক্লান্ত ছিল, কিন্তু সত্য প্রকাশের আশা তাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল। রাজকন্যা পথটি ভালোভাবে জানত না, কিন্তু নাদিম বনের ছেলে ছিল। সে ছোট পথগুলি জানত এবং পাখির শব্দ এবং ভাঙা ডালগুলি লক্ষ্য করত, যেমনটা তার বাবা তাকে শিখিয়েছিলেন। তাদের পথে তারা নদীর কাছে একটি পুরানো পরিত্যক্ত কুঁড়েঘর পেল। লিয়ান ভিতরে প্রবেশ করল এবং বিশ্রাম নিতে বসল। তার শরীর ক্লান্ত ছিল, কিন্তু তার চোখ দৃঢ়তায় পূর্ণ ছিল। নাদিম কিছু শুকনো রুটি বের করল, যা সে বহন করছিল, এবং একটি ভেজা কাপড় নিয়ে তাকে জল দিল এবং নরমভাবে বলল, আপনার খাওয়া উচিত, আমাদের শক্তির প্রয়োজন হবে, আমাদের এখনও অনেক কিছু করতে হবে। রাজকন্যা তার দিকে তাকিয়ে আন্তরিক স্বরে বলল, আমি কখনো ভাবিনি যে আমার জীবন তোমার মতো একজন ছেলে বাঁচাবে। তুমি এমন কিছু করেছ যা প্রাসাদের লোকেরা করতে পারেনি। নাদিম লাজুকভাবে হাসল, কিন্তু কোনো উত্তর দিল না। তার মনোযোগ ছিল পরের কাজের দিকে, ধরা না পড়ে প্রাসাদে পৌঁছানো এবং রাজাকে নিজেই রাজকন্যাকে ফিরিয়ে দেওয়া। এদিকে প্রাসাদের ভিতরে কমান্ডার মারান এবং রাজকুমার সাইফ আল দিন একটি বন্ধ কক্ষে বসেছিলেন। দুজনের মুখেই উত্তেজনা ছিল। রাজকুমার কৃত্রিম স্বরে বললেন, কয়েকদিন হয়ে গেছে এবং আমরা রাজকুমারীর কোনো চিহ্ন পাইনি। আমার মনে হয় শোক ঘোষণা করার এবং রাজ্যের জন্য একটি নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে। মারান তার উদ্বেগ লুকানোর চেষ্টা করে উত্তর দিলেন, শিকারীর কি হবে? তাকে বিচার করা হবে এবং মৃত্যুদণ্ড দেওয়া হবে, যাতে সে রাজপরিবারের কাছাকাছি আসার সাহস না করে। কিন্তু মারান স্বস্তিতে ছিলেন না। তার ভিতরে কিছু তাকে বলছিল যে এটি যেমন দেখা যাচ্ছে তেমন নয়, এবং শিকারী নির্দোষ এবং কেউ আগুনের সঙ্গে খেলছে। সন্ধ্যায় লিয়ান এবং নাদিম রাজধানীর ফটকের কাছে পৌঁছল। দেয়ালগুলি উঁচু ছিল এবং পাহারা কঠোর ছিল, তাই স্বাভাবিকভাবে প্রবেশ করা অসম্ভব ছিল। নাদিম একটি সাহসী পরিকল্পনা করল। সে একজন কর্মচারীর কাছে গেল, যে পিছনের কর্মচারীর ফটক দিয়ে বেরিয়ে যাচ্ছিল যখন শিফট পরিবর্তন হচ্ছিল। সে তার কাছে গেল এবং ফিসফিস করে বলল, দয়া করে, যদি আপনি রাজাকে ভালোবাসেন তবে আমাদের সাহায্য করুন। আমার সঙ্গে যিনি আছেন তিনি রাজকন্যা লিয়ান, তিনি ফিরে এসেছেন এবং তিনি বিপদে আছেন। লোকটি ভয় পেয়ে গেল এবং নোংরা পোশাক পরা মেয়েটির দিকে তাকাল, যা অভিজাতদের পোশাকের মতো ছিল না। কিন্তু যখন সে তার মুখ থেকে কাপড় সরিয়ে নিল, তখন সে কেঁপে উঠল এবং বলল, রাজকন্যা? হ্যাঁ, এবং আমাকে এখনই রাজার কাছে পৌঁছাতে হবে, অন্য কাউকে বলবেন না। লোকটি রাজি হল এবং তাদের একটি ছোট গোপন দরজা দিয়ে ভিতরে যেতে সাহায্য করল, যা সরোবরের জন্য ব্যবহৃত হতো। সেখান থেকে সে তাদের প্রাসাদের পিছনের একটি পথ দিয়ে নিয়ে গেল, যেখানে রাজা দাহির তার কক্ষে দুঃখিত এবং অন্যমনস্কভাবে বসেছিলেন। তার মেয়েকে হারানোর পর থেকে তিনি খুব কম কথা বলতেন। হঠাৎ দরজা খুলে গেল এবং কর্মচারীটি আতঙ্কিত হয়ে প্রবেশ করল। মহারাজ, আপনার এমন কাউকে দেখা উচিত যাকে এখনই দেখা দরকার। রাজা ধীরে ধীরে মাথা তুললেন এবং যখন তিনি তার মেয়েকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তিনি তার চেয়ার থেকে উঠে পড়লেন এবং কান্নার সঙ্গে তাকে শক্তভাবে জড়িয়ে ধরলেন। লিয়ান, তুমি কি জীবিত? হ্যাঁ বাবা, আমি জীবিত, এবং এই ছেলের জন্য। সে নাদিমের দিকে ফিরে তাকে দেখিয়ে দিল, তিনিই আমাকে বাঁচিয়েছেন এবং তিনিই আমাকে সত্য দেখিয়েছেন। মারান দ্রুত কক্ষে প্রবেশ করলেন এবং তাকে দেখে হতবাক হয়ে গেলেন। তিনি চোখ ডললেন এবং কাছে এসে বললেন, মহারানী। লিয়ান দৃঢ়তার সঙ্গে বলল, আমি আমার দাসী জুয়াহারার প্রতারণার মাধ্যমে রাজকুমার সাইফ আল দিনের নির্দেশে অপহৃত হয়েছিলাম। এই শিকারী নির্দোষ, বরং তিনিই আমাকে শালটি দিয়েছিলেন এবং সেখান থেকেই সব কিছু শুরু হয়েছিল। রাজার চোখ রাগে জ্বলে উঠল এবং তিনি চিৎকার করে বললেন, প্রহরী ডাকো, এখনই সাইফ আল দিনকে ধরো। এবং প্রাসাদ আবার কেঁপে উঠল, তবে এবার দুঃখের কারণে নয়, বরং সত্যের ফিরে আসা এবং ষড়যন্ত্রের প্রথম সূত্র ভাঙার কারণে। ঘরের এক কোণে নাদিম উজ্জ্বল চোখে দাঁড়িয়েছিল। সে অনুভব করছিল যে পৃথিবী বদলে যাচ্ছে। সে কেবল তার বাবাকে বাঁচায়নি, বরং একটি রাজ্যকে বাঁচিয়েছে। প্রাসাদের হৃদয়ে রাজকন্যা লিয়ানের ফিরে আসার ঘোষণার কয়েক মুহূর্ত পরে এর করিডোরগুলি প্রহরীদের শব্দে গমগম করছিল। তারা ছুটছিল, আদেশ দিচ্ছিল এবং এমন একজনকে অনুসরণ করছিল যে মনে করেছিল সে সিংহাসনের কাছাকাছি এসেছিল।
রাজকুমার সাইফ আল দিনকে পূর্ব উইং থেকে পালানোর চেষ্টা করার সময় ধরা হয়েছিল একজন কর্মচারীর ছদ্মদেশে, কিন্তু সে জানত না যে লিয়ান জীবিত ফিরে এসে এক মুহূর্তে সবকিছু পাল্টে দেবে। পরের দিন রাজ্যের প্রধানদের এবং রাজধানীর জনগণকে প্রাসাদেন উঠানে ডাকা হয়েছিল, যা ছায়ার বিচার নামে পরিচিত ছিল। এটি একটি ব্যতিক্রমী বিচার ছিল, যা তখন অনুষ্ঠিত হয় যখন রাজ্য একটি বড় বিশ্বাসঘাতকতার দ্বার প্রান্তে থাকে। রাজা দাহির তার মহিমার সঙ্গে দাঁড়িয়েছিলেন। তার ডান দিকে রাজকন্যা লিয়ান এবং বাম দিকে কমান্ডার মারান এবং ছোট নাদিম দাঁড়িয়েছিল, যাকে সম্মানের প্রতীক হিসাবে একটি বিশেষ পোশাক পরানো হয়েছিল। উঠানের মাঝখানে রাজকুমার সাইফ আল দিন হাতকড়া পরা অবস্থায় ছিল, কিন্তু তার মুখে এখনও চ্যালেঞ্জ ছিল। রাজা তাকে গম্ভীর কণ্ঠে সম্বোধন করলেন, তুমি আমার চাচাতো ভাই, আমার উপদেষ্টা এবং আমার বিশ্বাসের পাত্র ছিলে, তাহলে কিভাবে তুমি আমার রক্ত ও আমার বাড়ির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে? সাইফ আল দিন শান্তভাবে উত্তর দিল, আমি বিশ্বাসঘাতকতা করিনি, আমি তোমার দুর্বলতা এবং তোমার উত্তরাধিকারীর দুর্বলতা থেকে রাজ্যকে বাঁচাতে চেয়েছিলাম। রাজা চিৎকার করে বললেন, তুমি অপহরণকে মুক্তি বলছো? তুমি আমার মেয়েকে হত্যা করতে চেয়েছিলে যাতে তুমি এমন একটি সিংহাসনে বসতে পারো যা তুমি কেবল বিশ্বাসঘাতকতার মাধ্যমেই শাসন করতে পারো। এখানে লিয়ান এগিয়ে গেল এবং সবার সামনে বলল, আমি লিয়ান, দাহিরের মেয়ে। আমি রাজপরিবারের সম্মানে শপথ করছি যে এই লোকটির নির্দেশে আমার দাসীর মাধ্যমে আমাকে অপহরণ করা হয়েছিল এবং আমি এই ছেলেটি না থাকলে নিহত হতাম। সে নাদিমের দিকে ইশারা করল। তখন লোকেরা হাততালি দিল এবং সবার মুখে আবেগ দেখা গেল, এমনকি কমান্ডার মারানো শ্রদ্ধায় মাথা নত করলেন। তারপর শিকারী সালিমের পালা এলো। তাকে তার কোঠা থেকে বের করা হয়েছিল এবং যখন সে রাজার সামনে দাঁড়াল, তার চোখে আলো ফিরে এসেছিল। সে মাথা নত করে বলল, আমি কিছু চাইনি, আমি শুধু সঠিক কাজটি করতে চেয়েছিলাম। রাজা তার কাছে এসে বললেন, এবং তোমাকে এমনভাবে সম্মান করা হবে যা আগে কখনো কাউকে করা হয়নি। রাজ্য তোমার এবং তোমার ছেলের কাছে ঋণী। সাইফ আল দিনকে পাহাড়ের একটি টাওয়ারে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং ষড়যন্ত্রে জড়িত সবাইকে বরখাস্ত করা হয়েছিল। রাজ্যে বিশ্বস্ততার দিন ঘোষণা করা হয়েছিল, যা শিকারী এবং তার ছেলের কাজের স্মৃতিতে। কিন্তু এই সব সত্ত্বেও নাদিম মনে করল না যে তার যাত্রা শেষ হয়েছে, বরং সে অনুভব করল যে এটি কেবল শুরু হয়েছে। সে তার নিজের চোখে দেখেছে কিভাবে সোনার দেওয়ালের মধ্যে থেকে অন্যায় জন্ম নেয় এবং কিভাবে ছোটরা বড়দের ভাগ্য পরিবর্তন করতে পারে। ছায়ার বিচারের পরের দিন সকালে প্রাসাদের সবাই একত্রিত হয়েছিল। প্রবেশপথগুলি শয্যায় পূর্ণ ছিল এবং রাজ্যের সব প্রান্ত থেকে মানুষ আসছিল, কিন্তু এবার ভয় বা আশঙ্কায় নয়, বরং সত্যের উদযাপনে। প্রাসাদের একটি বারান্দায় রাজা দাহির রাজকন্যা লিয়ানের পাশে দাঁড়িয়েছিলেন, যার মুখে একটি নতুন পরিপক্কতা দেখা যাচ্ছিল। নাদিম তাদের কাছে দাঁড়িয়েছিল। সবার দৃষ্টি তার দিকে ছিল, সেই ছেলেটির দিকে যার নাম সবার মুখে মুখে ছিল। রাজা একটি শব্দে বললেন, যা সবাই শুনতে পেল, প্রতিটি প্রজন্মে সাধারণ জনগণের মধ্যে এমন একজন জন্ম নেয় যে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা মানুষ এবং আমরা আইনের ওপরে নই। এই শিকারীর ছেলে আমার মেয়েকে বাঁচিয়েছে এবং রাজ্যের আত্মাকে ফিরিয়ে এনেছে। তারপর তিনি নাদিমের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, নাদিম, তুমি কি চাও? যা ইচ্ছা চাও। নাদিম এক মুহূর্ত ইতস্তত করল, তারপর দৃঢ়তার সঙ্গে বলল, আমি একটি জিনিস চাই। হৃদয়গুলি অপেক্ষায় থেমে গেল। আমি চাই আমার বাবা আমাদের সাধারণ কুঁড়ে ঘরে ফিরে যাক এবং আমরা সেই বনে ফিরে যাই যেখানে আমরা থাকি। একটি ভারী নীরবতা নেমে এলো। তারপর রাজা হেসে বললেন, তোমার অনুরোধ আমার হৃদয়ে থাকবে, কিন্তু তুমি যাওয়ার আগে আমি তোমাকে প্রাসাদের ভিতরে পড়া ও লেখা শেখার জন্য আমার আমন্ত্রণ গ্রহণ করতে চাই, কারণ যে ছেলেটি রাজ্যকে বাঁচিয়েছে তাকে জ্ঞানের তরবারিও বহন করতে হবে। নাদিম রাজি হল এবং শর্ত দিল যে তার বাবা সালিমকে মুক্ত থাকতে দেওয়া হবে এবং তাদের প্রাসাদে থাকতে বাধ্য করা হবে না। এভাবে সালিম রাজধানীতে থেকে গেলেন। শিকার এবং জমি সংক্রান্ত বিষয়ে রাজার উপদেষ্টা হিসেবে কাজ করতে লাগলেন, যখন নাদিম সেরা শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে শুরু করল। আর রাজকন্যা লিয়ান মানুষের মধ্যে প্রায়ই দেখা দিতে লাগলেন, বাজার পরিদর্শন করতেন এবং দরিদ্রদের সঙ্গে কথা বলতেন। এই বিপদ তাকে অনেক পরিবর্তন করেছিল। এক সন্ধ্যায় তারা যখন প্রাসাদের বাগানে হাঁটছিল, তখন সে নাদিমকে বলল, তুমি কি বিশ্বাস করতে পার যে আমরা এখন বন্ধু? তুমি এক জগৎ থেকে আর আমি আরেক জগৎ থেকে, কিন্তু যা ঘটেছে তা আমাদের একত্রিত করেছে। নাদিম হাসল এবং বলল, হয়তো দুর্ভাগ্যগুলি সাক্ষাতের চেয়েও বেশি সৎ হয়।
সে হেসে আকাশের দিকে তাকাল এবং বলল, কিন্তু এখনও কিছু জিনিস আছে যা প্রকাশ করা দরকার। সে অবাক হয়ে তার দিকে ফিরে জিজ্ঞাসা করল, যেমন কি? সে তার সামনে হাঁটতে হাঁটতে বলল, জুয়াহারা একা ছিল না, তাকে কেউ ঠেলেছিল এবং প্রশিক্ষণ দিয়েছিল। তুমি কি বলতে চাইছো যে ষড়যন্ত্র শেষ হয়নি, বরং কেবল শুরু হয়েছে? এবং এখানে নাদিমের মুখের ভাব পরিবর্তিত হল। সে বুঝতে পারল যে ন্যায় বিচার অর্জন করা হয়েছে তা গল্পের শেষ নয়, বরং অন্য গভীরতার একটি ভূমিকা ছিল, বিশ্বাসঘাতকতা এবং গোপনীয়তার গভীরতা যা এখনও আবিষ্কারের অপেক্ষায় ছিল। রাজকন্যা লিয়ানের ফিরে আসার কয়েক সপ্তাহ পর রাজধানী ধীরে ধীরে শান্ত হয়ে গেল, কিন্তু এই শান্তির পেছনে চোখগুলি পর্যবেক্ষণ করছিল। নাদিম তার পড়াশোনায় শ্রেষ্ঠত্ব অর্জন করল, পড়া ও লেখা শিখল এবং অশ্বারোহণ ও পর্যবেক্ষণের কলা অনুশীলন করল। এমনকি প্রাসাদের প্রহরী এবং শিক্ষকদের মধ্যেও তার নাম বিস্ময় নিয়ে শোনা যেতে লাগল। কিভাবে একজন শিকারীর ছেলে এত বুদ্ধিমান ও বিচক্ষণ হতে পারে? একদিন রাজকন্যা লিয়ানকে তার বাবা রাজা দাহিরের কক্ষে ডাকা হল। সে তাকে নীরব অবস্থায় পুরানো মানচিত্র এবং সরকারি কাগজপত্রের দিকে তাকিয়ে দেখতে পেল। তিনি তাকে একটি দ্বিধান্বিত স্বরে বললেন, লিয়ান, আমার বয়স হয়েছে এবং আমি অনুভব করছি যে আমার সময় ফুরিয়ে আসছে। আমি স্বপ্ন দেখেছিলাম যে আমার রক্তের একজন সিংহাসন গ্রহণ করবে, কিন্তু যা ঘটেছে তারপরে আমার শাসনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। সে তাকে অবাক হয়ে দেখল এবং তিনি বললেন, আমি চাই তুমি আমার পরে শাসন করো। লিয়ান কেঁপে উঠল এবং তার চোখে জল এলো, কিন্তু সে দৃঢ়তার সঙ্গে বলল, আমি একা শাসন করব না। রাজ্যের একটি শক্তিশালী হৃদয় এবং একটি সৎ মন প্রয়োজন, এবং নাদিম প্রমাণ করেছে যে তার দুটাই আছে। রাজা হাসলেন এবং মাথা নাড়লেন, তোমার ইচ্ছা পূর্ণ হবে। পরের দিন শহরে একটি নতুন আনুগত্যের দিন ঘোষণা করা হলো এবং এতে রাজকন্যা লিয়ান আনুষ্ঠানিকভাবে শাসক হিসেবে সিংহাসনে আরোহণ করলেন। কিন্তু বিস্ময় ছিল যখন তার পাশে একটি নতুন উপদেষ্টার পরিষদ দেখা গেল, যার নেতৃত্বে ছিলেন সালিমের ছেলে নাদিম। নাদিম সাধারণ পোশাকে দাঁড়িয়েছিল, যদিও তাকে অলংকার ও স্বর্ণ দেওয়া হয়েছিল। তার প্রথম ভাষণে সে জনগণের সামনে বলল, আমি কখনো রাজকুমার বা রাজার ছেলে ছিলাম না, কিন্তু আমি বনের ছেলে এবং আমি সততার ছেলে এবং আমি সত্যের সেবা করতে এসেছি। পরের মাসগুলিতে রাজকন্যা লিয়ান এবং নাদিম বিশ্বাসঘাতকদের অবশিষ্টাংশ থেকে প্রাসাদ পরিষ্কার করা শুরু করলেন। তারা দরিদ্রদের জন্য প্রাসাদের দরজা খুলে দিলেন, স্কুল এবং আশ্রয়কেন্দ্র স্থাপন করলেন এবং রাজ্যে বিশ্বাস ফিরে এলো। নাদিমের বাবা সালিম তার পুরানো কুঁড়ে ঘরে ফিরে গেলেন, কিন্তু তিনি প্রায়শই রাজধানীতে আসতেন, যেখানে তিনি তার ছেলেকে এমন কিছু হতে দেখতেন যা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। গল্পের শেষ দৃশ্যে লিয়ান এবং নাদিম প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে চাঁদের আলোয় শহরের দিকে তাকিয়েছিল। সে তাকে বলল, তুমি কি মনে করো শান্তি স্থায়ী হবে? না। তাহলে কেন আমরা এর জন্য কাজ করি? কারণ এটি স্থায়ী না হলেও একটি ন্যায় বিচারের মুহূর্ত একটি জাতির জীবন পরিবর্তন করে। সে তার দিকে তাকিয়ে হাসল। এভাবেই শিকারী এবং তার ছেলের এবং রাজকন্যার গল্প শেষ হল। এমন একটি গল্প যা সিংহাসন থেকে শুরু হয়নি, বরং বন থেকে শুরু হয়েছিল, এবং যা সোনা দিয়ে নয় বরং সত্য দিয়ে নির্মিত হয়েছিল। যদি আপনাদের গল্পটি ভালো লাগে তবে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ এটি আমাদের চালিয়ে যেতে এবং আরও আকর্ষণীয় গল্প দিতে সাহায্য করে। আর যদি আপনারা আমাদের প্রথমবার দেখছেন তবে আমরা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি চালু করতে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে আপনারা আমাদের সব নতুন গল্প পেতে পারেন। আমরা আপনাদের মন্তব্য পড়তে এবং আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে ভালোবাসি, তাই আপনাদের মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে দ্বিধা করবেন না এবং মন্তব্যে আমাদের জানান যে আপনারা কোন দেশ থেকে আমাদের অনুসরণ করছেন। এটি আমাদের খুব খুশি করে এবং আপনাদের আরও কাছাকাছি নিয়ে আসে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং আমরা পরের গল্পে আবার দেখা করব, ইনশাআল্লাহ।